powered by Asian Paints. গায়ে গা লাগিয়ে সারি সারি ভবন এখনকার সময়ে আমাদের শহরগুলোর পরিচিত দৃশ্য। জানালা দিয়ে হাত বাড়ালেই পাশের ভবন ছোঁয়া যায়। আলো বাতাস চলাচলের জন্য কোনো জায়গায় আর ফাঁকা নেই। গরমের সময় সমাধান খুঁজতে যোগ হচ্ছে অজস্র এয়ার কন্ডিশনার। বাইরের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার কথা না হয় থাক, কিন্তু পাশের ভবনে দুর্ঘটনা ঘটলে তখন কি হবে ভেবেছেন কি? জমির অনুপাতে ভবনের আয়তন কেমন হবে, আলো বাতাস কীভাবে প্রবেশ করবে, দুটো ভবনের মধ্যবর্তী স্থানে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, পরিবেশ প্রতিবেশের এমন নানা বিষয়ে গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকেই প্রণয়ন করা হয় নির্মাণ বিধিমালা। কিন্তু আমরা তা মানতে চাই না বিধায় জানতেও চাই না। অথচ কিছুটা সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা হলেই আমাদের ভবনগুলো হতে পারে আরও বেশি বাসযোগ্য, স্বাস্থ্যকর, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময়। নিশ্চিত হতে পারে প্রাকৃতিক আলো বাতাসের অবাধ প্রবাহ। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান মাত্রিকের প্রধান স্থপতি সাইদা আক্তার মোমো, যিনি দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব স্থাপত্য নিয়ে বিশেষায়িতভাবে কাজ করছেন। আপু, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা একটা ঘনবসতির মধ্যে বাস করছি এবং যে ধরনের ভবন তৈরি হতে দেখছি, একটার পাশে আরেকটা প্রায় গা ঘেঁষে তৈরি হচ্ছে। তো নিয়ম ভাঙারও একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। তো যদি আসলে নিয়ম মানা হতো, তাতে করে কি কি সুবিধা পাওয়া যেত? ঢাকা শহর ঘনবসতিপূর্ণ, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তো নিয়ম মানা হলে প্রথম যেটা হতো যে লিভেবল বলতে আমরা যেটা বুঝি, সুন্দর পরিবেশ যেখানে বাতাস, আলো এগুলোর কোনো রকম কোনো কার্পণ্য থাকবে না স্পেসের ভেতরে। একটা শিশু বড় হবে যে বাড়িটার ভেতরে, একজন বৃদ্ধ যেখানে থাকবেন, তার শারীরিক এই যে বা মানসিক দুই ধরনেরই একটা কমফোর্ট নিশ্চিত করা যাবে। এটাকে এই 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 ব্যাপারগুলোকেই আমরা বলছি যে আমার নিয়ম মেনে চললে আমি একটা ভালো বাসযোগ্য আবাসন পাবো। তো নিয়মগুলো আসলে করাই হয় ওই জন্য যে এ ধরনের কোনো রকম কোনো যেটাকে আমরা যদি বলি যে হাই ডেন্স বা এই জায়গাগুলোতেও বিল্ডিংগুলোর নিয়ম এমনভাবে ধরে দেওয়া হয়েছে যে চেষ্টা করলে আমরা পারি একটা মান পর্যন্ত এটাকে নিশ্চিত করতে, কিন্তু নিয়ম ভাঙলে সেই জায়গাটাতে তো আর কোনো কিছু করার থাকে না। অনেক ক্ষেত্রে অনেকে এই বিষয়গুলো জেনেও বুঝতে চান না কিংবা শুনেও মানতে চান না। তো সেক্ষেত্রে আসলে বাস্তবিক অর্থে প্রয়োগটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। যেমন আমরা দেখছি যে সেটব্যাক রুলস নিয়ে একটা দ্বিধা অনেকের মধ্যে, বা এটাকে ভাঙার প্রবণতাই সবচেয়ে বেশি, যে দুটো ভবনের মধ্যবর্তী স্থানে আমি যেটুকু জায়গা ছাড়বো, আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি জায়গা আমি ছেড়ে ফেললাম কিনা, এবং আমার বেডরুমটা যদি আরেকটু বড় হতো তাহলে বোধহয় ভালো হতো। এবং সবারই একই অভিযোগ, যারা আসলে একটু ভালো বিল্ডিং এ বসবাস করছেন তারাও হয়তো মনে করছেন যে না, আমার রুমটা আরেকটু বড় হলেই বরং ভালো হতো। তো এই যে ইনটেনজিবল বেনিফিট যেটা উনি আসলে পাচ্ছেন, সেই বেনিফিটটা আসলে কি? এটা আমাদের একটা মাইন্ডসেট, অ্যাকচুয়ালি সব ইউজারদের একটা মাইন্ডসেট যে আমি 1 ফিট বেশি পেলাম তো এটাই আমার কাজে লাগলো। তো যেটা তুমি মেনশন করলে ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল বেনিফিট, তো ইনট্যানজিবল বেনিফিটটা তো আমরা ইউজাররা অনেক সময় দেখতে পাই না। যেমন আমাকে একদম সোজা যদি আমি একদম মোটা দাগে কথাটা বলতে চাই, আগুনের এতগুলো ঘটনা ঘটছে, আমার এক বাড়ি থেকে আরেক বাড়ির সেটব্যাক মিনিমামটা যদি মেনটেন করতে পারি একটা রেগুলার একটা প্লটে, তো 4 ফিট 2 4 ফিট 2 8 ফিট 4 একটা স্পেস আমার ক্রিয়েট হয়। তো এক বাড়ির ধোয়া 8 ফিট 4 ক্রস করে খুব একটা সহজ না আরেক বাড়িতে যাওয়া। তো আমি কিন্তু মানে খুব স্বাভাবিকভাবেই আমার জীবন রক্ষার মতন একটা সুযোগ পেয়ে গেলাম। এটা কিন্তু আমি ভাবছি না, আমি ভাবছি 1 ফিট 1.5 ফিট বাড়িয়ে নিতে পারলে বুঝি আমার খুব লাভ হয়ে গেল, আমি একটা আলমিরা রাখতে পারলাম। সো এটাকে আমার লাভ হিসাবে দেখছি। এটা তো গেল একটা পার্ট, একটা ইনসিডেন্ট হলে বা একটা অ্যাক্সিডেন্ট হলে তখন আমার কি ধরনের উপকার। আর রোজ যেটা আমার বাসা, বা আমি যদি আবাসনের কথা বলি, আমি কমার্শিয়াল বিল্ডিংয়ের কথা বলছি না, কারণ ওগুলোর আলাদা পার্সপেক্টিভ থাকে, ওখানে এয়ার কন্ডিশন ফ্যাসিলিটিস সার্বক্ষণিকভাবে রাখতে হয়, শীতাতপ নিয়ন্ত্রিত হতে হয়। তো ওখানে আমি হয়তো যেটাকে আমরা ন্যাচারাল ভেন্টিলেশন বলি অতটা প্রয়োগ হয় না। কিন্তু যেটা আমার মোস্ট অফ দ্য বিল্ডিং, যেটা বেশিরভাগ জায়গা জুড়ে আছে আবাসিক ভবন, সেখানে যদি আমি বলি যে আবাসিক ভবন তো আমি সেখানে বেঁচে থাকার জন্য ওখানে আছে, ওটা তো আমার বাড়ি, আমি ওখানেই থাকবো, কাজ শেষ করে এসে ওখানে আমি ফিরবো, আমার বাচ্চা ওখানে বড় হবে, আমি ওখানে আমার সারা জীবনের সঞ্চয়
নিয়ে আমি বাড়িটা বানালাম। তো আমি কি বানালাম, আমি যদি যেটাকে ক্রস ভেন্টিলেশন বলি সেটাকে যদি মেকশিওর করতে না পারি, এখন আমি যদি একটু, এখন আমরা যদি স্কেচে যাই, একটু একে বোঝাতে পারি, পুরো অ্যাপার্টমেন্টের একটা বেডরুম যদি এমনটা একটা স্পেস নিয়ে আমি চিন্তা করি, হয়তো আমি এখান থেকে এন্ট্রি করলাম, আমার একটা টয়লেটও আছে পাশে, আমার বিল্ডিংয়ের সেটব্যাকটা হয়তো এখানে, তো পরবর্তী বাড়ির নকশাটা বোধহয় এখানেই হবে, তাই না? আচ্ছা, এখন আমার তো বাতাস ভেতরে আসতে হবে, এসে বেরিয়ে যেতে হবে, তাহলে গিয়ে আমি বাতাসটা গায়ে অনুভব করব। তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ আর্কিটেকচার, এটা তুমি জানবে, প্যাসিভ আর্কিটেকচারের ব্যাপারটাতে আমরা বলি যে আমার প্যাসিভলি জানালাটাকে যদি আমি সলভ করতে চেষ্টা করি, এন্ট্রি বা ওপেনিং জায়গাটাতে যেখান থেকে বাতাস ঢুকছে সেটাকে একটু বড়, বের হওয়ার জায়গাটা একটু ন্যারো করলে এই বাতাসের স্পিডটা ভালো থাকে। এখন এটা বেরিয়ে তখনই খুব ভালো লাগবে যখনই এর 1 ফিটের মাথায় বাড়ি থাকবে না, ওকে তো পাস করতে দিতে হবে। তো আমরা যখন বাতাস চিন্তা করছি, এখান থেকে আমার যখন বাতাস আসছে, আমি দেখলাম এখান থেকে আমার বাতাস আসছে, ওকে বেরিয়ে যেতে পারার জন্য, এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমার একটা মিনিমাম স্পেস তো লাগবে। সো এই যে রুলসগুলো ডেভেলপ হয়েছে, আমি যে রাজুকের বিল্ডিং বলে রাজুকের গাইডলাইন আছে, আমাদের দেশের সর্বত্র প্রতিটা জায়গাতে ভবন নির্মাণের একটা গাইডলাইন করা আছে, এক একজন এক একটাকে ফলো করতে পারেন। তো সেটা যদি ফলো করা থাকে, প্রতিটা জায়গাতে কিন্তু এগুলো বলা আছে। এখন আমার এই বাতাস যখন বেরিয়ে যাচ্ছে, তখনই গিয়ে আমার এই ভেতরটা এয়ারি হচ্ছে, তখন গিয়ে এটার আমি ডিরেক্ট বেনিফিটেড হচ্ছি যে গরমের দিনে আমি খোলা বাতাসে রুমের মধ্যে থাকতে পারছি, ইনডিরেক্টলি আমার এয়ার কন্ডিশনটা চালাতে হচ্ছে না যদি সে ইউজার হয়ে থাকে, হয়তো একটা সিলিং ফ্যান এবং এই বাতাসটাকে ঘুরিয়ে নেওয়ার মতন যথেষ্ট পরিমাণে জায়গা, এটাই আমাকে পুরো এই বাড়ির কমফোর্টটা এনে দিচ্ছে। হ্যাঁ, এখন আমি মানছি যে একটা প্লটে যখন 4টা বা 6টা ইউনিট থাকে, তখন সেভাবে করে সম্ভব হয় না যে আমি দিক তো আমার 4টাই, কিন্তু আমরা স্থপতিরা যখন কাজ করি আমরা কিন্তু মেক শিওর করি ওখানে আমরা লাইট ওয়েল ডেভেলপ করি, এবং আমরা ওখানে ভয়েড বা যেগুলোকে আমরা বলছি যে ভেন্টিলেশন করার জন্য আমরা ক্রস ভেন্টিলেশন করার জায়গা আমরা ক্রিয়েট করে দিই। এটা আবার আমাকে এই যে আমাদের কিছু স্পেস ছাড়তে হয়, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের বাইরে যে আমরা যেতে পারি না, কিছু নির্দিষ্ট এরিয়া নিয়ে ফারের কারণে আমরা যে কাজ করছি, তো সেটাই আবার আমাকে হেল্পও করে যে আমি কিছু জায়গা বেনিফিশিয়ারিভাবে ইউজ করতে পারি। তো এখানে ইনট্যাঞ্জিবল বেনিফিটটা যে আমি এখানে একটা সুস্বাস্থ্যকর এনভায়রনমেন্ট পাচ্ছি, আমার রাতের বেলা দম বন্ধ লাগছে না, আমি একটা অ্যাক্সিডেন্টাল সময়ে নিজেকে সেফ রাখতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। 1 ফিটের একটা ফার্নিচার সেট করার চাইতে আমি মনে করি আমার হেলথ প্রপারলি, একটা হেলদি এনভায়রনমেন্টে আমি থাকছি, আমার পয়সাটা যেটার পেছনে খরচ করলাম সেটা আমাকে সুস্বাস্থ্যকর পরিবেশ বানিয়ে দিল, সেটাই জরুরি। ঢাকায় না হয় আইন বিধির প্রয়োগের মাধ্যমে কিছুটা নিয়ম মানার প্রবণতা তাও আছে, কিন্তু বাইরে অন্যান্য শহরগুলোর ক্ষেত্রে তো এই অবস্থাটা আসলে এখনো শোচনীয়, কারণ সেটব্যাক হয়তো 3 ফিট ছাড়া নিয়ম অনুযায়ী ছাড়তে হবে, কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং বানানোর সময় সেটা 2 ফিট বা 1.5 ফিটে পরিণত হচ্ছে। তো এর আসলে সমস্যাগুলো কি হয়? মানে আপনি তো সুবিধাটা বললেন, কিন্তু যখন আমি জায়গা ছাড়লাম না, দীর্ঘমেয়াদে একটু স্কোয়ার ফিট বাড়িয়ে নিলাম, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো দুর্ঘটনা ছাড়াও আর কি কি ক্ষতির সম্মুখীন হওয়ার, এই যেটা শুরুতেই বলছিলাম যে আমার যখন আমি জায়গা বাড়িয়ে নিলাম, এখন বাড়ানোর ব্যাপারটাও একটু চিন্তার ব্যাপার আছে যে কতটুকু বাড়াচ্ছি। আমাদের কিন্তু বাউন্ডারি ওয়ালগুলো আমাদের জন্য একটা রিস্ক। তো আমি বাড়াতে বাড়াতে আমার ফুটিং একটা ধরে নিলাম যে একটা অ্যাপার্টমেন্ট বাড়ি, ওর আমি আবারও একটু ড্রয়িংয়ে ফিরে যাচ্ছি, ধরে নিলাম একটা অ্যাপার্টমেন্ট বাড়ির আমার কলামগুলো আছে 20 ফিটের স্প্যানে, 20 ফিট 22 ফিটের স্প্যানে। এই কলামটাই যখন আন্ডারগ্রাউন্ডে গেল, ওর কিন্তু একটা ফুটিং সাইজ আছে, হ্যাঁ, তো ওর ফুটিং সাইজটা এখন একটা আমি 1 ফিট বাই 1 ফিট বা 1 ফিট বাই 1.5 ফিট একটা কলাম আমি চিন্তা করছি, এটার একটা ফুটিং কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে সাইজ আছে, ডিপেন্ড করছে ওটার সয়েলের কোয়ালিটি অ্যান্ড ডিজাইন কীভাবে করছে, কয়তলা তার উপরে। এখন এই ফুটিংটা আর এখানে যে বাউন্ডারি ওয়াল আছে তারও একটা নির্দিষ্ট পরিমাণে একটা গ্রেড বিম রিলেটেড ফুটিংয়ের একটা জায়গা আছে, তো এটা কতটা সরবে। তো দিন শেষে কিন্তু এই যে স্ট্রাকচারাল গ্যাপটা কম হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা আমার 4 ফিট 2 এরকম একটা আমার সেটব্যাক, 1.25 মিটার বা 4 ফিট এরকম একটা সেটব্যাক। তো এই সেটব্যাকটা আমার কখন গিয়ে দরকার হচ্ছে, এটা যদি সরাতে সরাতে আমি 1 ফিটে নিয়ে আসি, তো ও তো এর সাথে ওভারল্যাপ করবে।
অথবা যেটা করবে যে ওই যে পয়সা বাঁচানো, কন্ট্রাক্টর বা আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছি না, যেই সুবিধাভোগী যে মহলটা তারা যেটা চিন্তা করবে যে এটাকে তাহলে আমি ডিজাইন একটু স্যাক্রিফাইস করি। তো দিন শেষে কি হলো, ওর ডিজাইনকে, স্ট্রাকচারাল ডিজাইন যেটা বিল্ডিং এর কোর, সেখানেই কিন্তু আমাদের মূল দুর্বলতাটা থেকে গেল এবং এখানে আমাদেরকে স্যাক্রিফাইসটা করতে হলো। দিন শেষে বিল্ডিং ঝুঁকির মুখে। তো আর আমরা তো ঢাকা শহরের কথাই বারবার বলছি, তো ঢাকা শহরের কথা যদি বলি, আর্থকোয়েকে তো আমাদের শহরটা খুব একটা নিরাপদ জোনে না, সেক্ষেত্রে এগুলোও মাথায় রাখার ব্যাপার তো থাকে। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে অনেক বেডরুমে হয়তো দুটো জানালার পজিশন বা প্রভিশন রাখাও হয়, কিন্তু সেটা আসলে প্রপারলি ক্রস ভেন্টিলেশনকে সাপোর্ট করতে পারে না। তো কোন ক্ষেত্রে সেটা ঘটে এবং এই ক্রস ভেন্টিলেশনের যে এফেক্ট, সেটাকে আমি যদি প্রপারলি অ্যাকোমোডেট করতে চাই, সেই ক্ষেত্রে আসলে একটা বেডরুমের ডিজাইন কেমন হওয়া উচিত? আমরা যখন একটা বাড়ি ডিজাইন করব, মানে ব্যাপারটা এমন কি যে কেউ একজন নিজের মতন করেই করতে চান, কিন্তু নিয়ম মানার জন্য তো কোনো না কোনো প্রফেশনালের দ্বারস্থ হতে হবে, তো সেই হয়তো গাইড করে দেবে। কিন্তু তার ছাড়াও আমি বলতে পারি যেটা, যে আমাদের একটা রুমের তো 4টি দেয়াল থাকে। এখন আমরা সব দেয়ালে যদি জানালা দরজা দিয়ে বসে থাকি তাহলে তো সেটা আর প্রপারলি ইউজ করা যাবে না। আমার তো ওয়াল দরকার আছে, আমাকে একটা আলমারি রাখতে হবে, একটা ক্যাবিনেট, একটা টেলিভিশন দেখার জায়গা রাখতে হবে, আমাকে একটা স্টাডি ডেস্ক রাখতে হবে, বেডের মাথার উপরে, মাথার পেছনটাও আমার সলিড ওয়াল রাখতে হবে। তো এই সমস্ত কথা চিন্তা করে যেটা দেখা যায় যে আমরা চেষ্টা করব যে অন্ততপক্ষে খুব ভালো যদি অপোজিট ডিরেকশনে জানালা থাকে, সেটা সম্ভব হয় না সবসময়, কারণ আমাদের সবসময় দেখা যায় যে আমরা একটা এল শেপের ওপেন স্পেসই পাই, এমনভাবে ক্রস হওয়াটা এটা টিপিক্যাল ক্ষেত্রে হয় না। তো এরকম একটা ওপেন স্পেসে বাতাস আসছে বেরিয়ে যাচ্ছে এমন একটা জায়গাতে আমরা খুব চেষ্টা করি যে একটা পোর্শনে জানালাটা থাক, বাকিটা সলিড থাক, এবং এই বাতাস যেখান থেকে প্রবেশ করছে সেখান থেকে ওর বেরিয়ে যাওয়ার রাস্তাটা যেন একটু দূরে হয়, কারণ তা যদি না হয় তাহলে বাতাস ওই টুইস্টের ওই জায়গাটাতে, এই জোনটা কিন্তু ডার্ক জোনই থেকে যাবে, যেখানে আমার বাতাস মানুষ পৌঁছাতে পারছে না। তো আমরা চেষ্টা করি যে এমন একটা জায়গা থেকে বাতাসটা আসুক আর এভাবে বেরিয়ে যাক, তাহলে রুমটা এয়ারি হয়। এবং তার সাথে আমরা তো গরমের সময়ে সিলিং ফ্যান তো ব্যবহার করতেই হচ্ছে, আর যে কোনো কিছু যেটা রোটেট করছে, যেটা আমাকে বুস্ট করছে, এরকম কোনো একটা ডিভাইস, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, যে কোনো কিছু, বা টেবিল ফ্যান, সেটা হচ্ছে ওই বাতাসটাকে আরো টেনে বের করে নিয়ে যেতে, সার্কুলেট করার চেষ্টা করছে, তো রুমটা এয়ারি হচ্ছে। এটা হচ্ছে একদম বেসিক একটা রুমের ডিজাইনে আমরা মাথায় রাখি। আমরা যেহেতু আলো বাতাসের বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং নিশ্চয়ই আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত যে বাতাসের সর্বোচ্চ প্রবাহ নিশ্চিত করা, পাশাপাশি দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার। তো সেই ক্ষেত্রে ধরেন কারোর জমি যদি পশ্চিমমুখী হয় এবং সেদিক থেকে হয়তো সবচেয়ে বেশি আলো আসছে, কারণ বাকি 3 পাশে হয়তো অন্যান্য ভবন আছে, তো তখন তার ভবনের ডিজাইন কেমন হতে পারে, বা পশ্চিমের গরমটাকে আসলে প্রতিহত করার উপায় কি হতে পারে? এক্ষেত্রে আমাদের কিন্তু জানালার নানান রকম ডিজাইন আমরা ফলো করে থাকি। যেমন তুমি দেখে থাকবে কোস্টাল এরিয়া, সমুদ্র তীরবর্তী এলাকার, ওখানকার জানালা কিন্তু খুব একটা সমুদ্রমুখী ওপেন হয় না, ওটার আবার একটা ধরন আছে। সেরকম ভাবেই আমার যখন প্রচন্ড শীতপ্রবণ এলাকা, সেই জানালার একটা ধরন আছে। প্রচন্ড বাতাসের সাথে যে বৃষ্টি হয় যেসব এলাকাতে থাকে, সেখানে জানালার একটা ধরন আছে, যেন বৃষ্টির পানি খুব না ঢুকতে পারে, ছাদটা যেন ভেতরে না ঢুকতে পারে। তো পশ্চিমের জানালার আমরা নানান রকম এই ডিভাইসগুলো, কখনো অ্যাডিশনাল ডিভাইস অ্যাড করি, কখনো ইনডিরেক্ট ওয়েতে লাইটটা ঢুকাই, যে তাপটা ঢুকলো না, লাইটটা ঢুকলো। এই জায়গাগুলোই হচ্ছে স্থপতির আসলে চর্চার জায়গা। স্থপতি যদি ইনোভেশন দিতে চায়, কি দিবে, এটা এরকম একটা জায়গা। আর শেডিং ডিভাইস, এটা খুবই একটা জরুরি ব্যাপার। আমরা ভুলেই গেছি, আমরা কিন্তু 70-এর দশকে, 80-র দশকে সব বাড়িতে, যদি পুরনো হয়তো স্থপতি ডিজাইন করেন নাই, কিন্তু সানশেড আছে পুরো বাড়িতে। তো জানালাটা খুলে বৃষ্টির দিনে বৃষ্টি বাইরে পড়ছে, কিন্তু আমার বিছানা ভিজছে না, আমি বৃষ্টি উপভোগ করতে পারছি। এই জিনিসটা এখন আর আমরা পারি না, আমাদের সানশেড গায়েব হয়ে গেছে। তার সাথে 10 ইঞ্চি এক্সটেরিয়র ওয়ালটাকে 10 ইঞ্চি করা, এটা অত্যন্ত কার্যকরী একটা জিনিস। এটাও আমরা অনেক সময় এই স্পেস এবং বাজেট দুটোকে ব্যালেন্স করার জন্য এটাকে আমরা কমিয়ে নিয়ে আসি, এখন আর 5 ইঞ্চিতেই থাকছি। কিন্তু এটা একটা ম্যান্ডেটরি থিং যে আমি পেরিফেরাল ওয়ালকে 10 ইঞ্চি দিব। তো 10 ইঞ্চি দিলে যেটা হয়, 10 ইঞ্চি যখন আমার ব্রিক ওয়ার্কটা এরকম 10 ইঞ্চি থাকে, তো আমি তো এখানে 3 বা 4 ইঞ্চির ভেতরেই উইন্ডোটাকে সলভ করে ফেলতে পারি, 2.5 ইঞ্চির ভেতরেই করি সাধারণত। তো গ্রিল ট্রিল সব মিলে হয়তো আমার 3 ইঞ্চির মধ্যে আমার এটা কাভার করে গেল। তো বাকি যে 7 ইঞ্চি থাকছে, এটা কিন্তু আমার একটা শেডিং ডিভাইস হিসেবে কাজ করছে।
তো এই জিনিসগুলো মাথায় রাখার ব্যাপার আছে। এটা প্যাসিভ টুল বলছি, কিন্তু আমাদের দেশেই অনেক এর উদাহরণ আছে যেগুলো আগে হয়েছে, হয়তো সেখানে খুব বেশি স্থাপত্য বা স্থপতির প্রয়োগ ছিল না, স্থপতি কিছু করেন নাই, কিন্তু ওই একটা ধারা আমাদের ক্লাইমেটিক জোন হিসেবে যেটা প্র্যাকটিসড হয়ে আসছিল সেটাই ফলো করে গেছেন, তো ওটা এগিয়ে গেছে। অনেক ধন্যবাদ আপু, আপনি মূল্যবান সময় দিয়েছেন এবং মূল্যবান অনেকগুলো বিষয় এই আলোচনায় উঠে এলো। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূল আলোচনা। আমরা আপনাদের চিন্তার বেশ কিছু খোরাক দিতে চেষ্টা করেছি। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন মিস্টার এমি তাহির, যিনি একই সাথে আরবান প্ল্যানার এবং এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো নিয়ার অ্যাবাউট 18 বছর ধরে কাজ করছেন, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলে থাকি ইউএন প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করে থাকেন। একটু ছোট করে যদি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশ এবং জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে, কনস্ট্রাকশন এবং ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমরা কাজ করে যাচ্ছি। যেটা দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমরা বহু ধরনের চ্যালেঞ্জ এখানে ফেস করে থাকি, যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি এবং এই প্রজেক্টগুলো যথেষ্ট সেন্সিটিভ এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়, আমাদের টিমকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু যেহেতু চ্যালেঞ্জের কথা অনেকবারই আসছে, যদি আমরা ছোট করে জানতে চাই যে আসলে কোন চ্যালেঞ্জগুলো মেইনলি ফেস করেন এবং যেটা আসলে মিটিগেট করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। স্পেশালি ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমাদের যে চ্যালেঞ্জগুলো বেশি ফেস করা লাগে সেটা হচ্ছে যে আমরা যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং ওয়াটার রিজার্ভার করি, ওয়াটার ট্যাঙ্কি করি, তখন সেগুলোতে বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপের কারণে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, স্পেশালি লিকেজ হয়, যেটার ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে কনস্ট্রাকশনের লিকেজগুলো আমাদেরকে ফিল আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি। সেই কেমিক্যালগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন যে ওয়াটার ট্যাঙ্কি এবং রবার ট্যাঙ্কি লিকেজটা হয় সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো হয়, স্পেশালি যখন ওয়াশ প্রজেক্ট করি, টয়লেটগুলোর ক্ষেত্রে আমাদের যখন প্লাম্বিং ওয়ারিং হয়, ওয়ারিংগুলোর ক্ষেত্রে যে জয়েন্টগুলো থেকে অনেক সময় ওয়াটার লিকেজ হয়, যার দরুন আমাদের দেখবেন যে টয়লেটের উল্টা পাশে, বিশেষ করে যে পাশে আমরা টাইলসটা লাগাই তার উল্টা পাশে বিভিন্ন ধরনের ড্যাম পরিলক্ষিত হয়। এগুলোর ক্ষেত্রে আমরা স্পেশালি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা সাধারণত ইউজ করে থাকি। এই কেমিক্যালগুলোর নিয়ে যেহেতু কথা হচ্ছে, কেমিক্যালগুলো আসলে সোর্সিং করা বা কেমিক্যালগুলো আসলে ওয়ারেন্টি প্রোডাক্ট কিনা, সেটাও তো বোধহয় একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের জন্য। সেই ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যালগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা সাধারণত চেষ্টা করি যে ব্র্যান্ডেড কেমিক্যালগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে স্বনামধন্য যে সকল পণ্য আছে, যে সকল কোম্পানি আছে, সেসব কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি। স্পেশালি আমরা ওয়াটার লিকেজের জন্য এবং ড্যাম প্রুফের জন্য আমরা চেষ্টা করি যে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক, যেটা DB2K সিমেন্টিয়াস কোটিংটা কেমিক্যালের সাথে আমাদের বন্ডিং এজেন্ট অনেক ভালো হয় এবং যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন যে মোটর থাকে এইটার সাথে আমাদের যে ডিউরেবিলিটি অনেক ভালো পাই আমরা, সেই জন্য এডিশনটা বোধহয় একটু বেটার আছে। এই তো গেল আসলে ওয়েট এরিয়ার কথাগুলো আমরা জানলাম, ওয়াশরুমের অপোজিট ওয়ালে ড্যাম্প হলে আমরা কি ইউজ করব, কিন্তু ছাদ তো একটা বড় জায়গা। সো এই ছাদে এখন কি ধরনের সলিউশন আপনারা ইউজ করছেন? ট্রেডিশনাল যে সলিউশনটা ছিল তারও বাহিরে, বা এখন কি সলিউশন আপনারা ফলো করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা বিগত দিনগুলোতে ছাদগুলোতে আমরা কাস্টিংয়ের পরে যে জিনিসটা ইউজ করতাম সেটা প্যাটার্ন স্টোন এবং আমরা লাইম ট্রেসিং করতাম, যেটা জলছাদ যেটাকে বলে, সহজ ভাষায় জলছাদ যেটাকে বলে, সেটা অনেক দিন যাবত ইউজ হয়ে এসেছে এবং সেটা জলছাদের ক্ষেত্রে যেটা হয়, বিল্ডিংয়ের ওয়েটটা বেড়ে যায়। ওয়েটটা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হচ্ছে যে পানি জমার কারণে নিচে, ছাদের নিচে, বিশেষ করে বটম সারফেসে আমরা অনেক ড্যাম লক্ষ্য করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বর্তমান যে প্রজেক্টগুলো আমরা করছি এবং আমাদের দেশে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রেডিশনাল যে সলিউশনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে লেটেস্ট যে টেকনোলজি আছে সেই লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করার চেষ্টা করেছি। হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ, ড্যাম প্রুফ যে সকল কেমিক্যাল আছে সেটা ইউজ করার জন্য যেটার
এসআরআই ইন্ডেক্স 98%, সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার অলমোস্ট 8 to 10% রিডিউস হয়ে যাবে রুফটপে। সেক্ষেত্রে ড্যাম্প প্রুফও হবে এবং টেম্পারেচারটা ছাদের অনেক কমে যাবে। এটা তো আসলে আমরা জানলাম ছাদের যে সলিউশনটা আছে, তার মানে ছাদে আমরা এমন কোনো সলিউশনই চাচ্ছি যেটা একই সাথে হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং আমাদের অবশ্যই আমরা চাই, কারণ আমরা যে এই ধরনের সলিউশন পেলে আমরা আমাদের যে বিষয়গুলো থাকে যেগুলো ছাদটাকে আমরা ফুললি ইউজ করতে পারি, ছাদটাকে ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারি। বাংলাদেশে ট্রেডিশনালি যেটা হয় ছাদটা অনেক গরম হয়ে যায়, সবাই ছাদে সাধারণত কী করে গার্ডেন করে রিসেন্টলি রুফটপের জন্য যেখানে হিটটা কম যায়। তো সেক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল আমরা যদি পাই ইউজ করি সেক্ষেত্রে আমরা সবাই অনেক বেনিফিটেড এবং ছাদটাকে প্রপারলি ইউজ করতে পারবো। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা আসলে বেনিফিটটা বেশি বুঝবে। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা তো অবশ্যই, কারণ টপ ফ্লোর ঢাকা শহরে যতগুলো বিল্ডিং আছে টপ ফ্লোর সবচেয়ে কম দাম। রিয়েল এস্টেটের দিক থেকে যদি চিন্তা করা হয় টপ ফ্লোর সাধারণত কেউ কিনতে চায় না জাস্ট ফর হিট এবং ড্যাম। এই বিষয়গুলোকে যদি প্রপারলি সলভ করা যায় তাহলে টপ ফ্লোরটাও প্রপারলি ইউজ করতে পারবে এবং সেক্ষেত্রেও তারা অনেক বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আসলে ডিটেইল একটা ডিসকাশন করলাম আমাদের এক্সপার্ট এম এ তাহের স্যারের সাথে, এবং আমরা এখান থেকে জানতে পারলাম ছাদের সলিউশন আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি এবং ওয়েট এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কী হতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এ ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.